নিত্যপণ্যের দামে দেশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্যসীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া, ঢেলে সাজানোর পরামর্শ। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজির অভিযোগ। কেজিতে ১০ টাকা বাড়তি ব্রয়লার, কমেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। সূচকে টানা পতনে বেহাল পুঁজিবাজার, নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলছেন আইসিবি। উন্নয়ন কাজে ধীরগতিতে কমেছে কাঁচামাল আমদানি, কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। অর্থবছরের ৫ মাসে লক্ষ্যমাত্রা চেয়ে ৪,৪২১ কোটি টাকা পিছিয়ে। এবং মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি প্রবাসীরা। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকেই করতে পারছেন না আকামা নবায়ন, দ্রুত সমস্যা সমাধানের দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। দর্শক, অর্থ বাণিজ্যের বিভিন্ন খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের মানুষের আর্থিক সক্ষমতা ও সামাজিক বৈষম্য নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিবিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিক, আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করব আপনার সঙ্গে। এর আগে আমরা দেখে নেব সংশ্লিষ্ট একটি প্রতিবেদন। পণ্যের বাজারে যখন আগুন, তখন শ্রম বিক্রি করে জীবনযাপন করা মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। এভাবে পরপর দুদিন ফিরলেই দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন তারা। শ্বেতপত্র কমিটি এমন তথ্য দিয়ে বলছে, দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য যে সামাজিক কর্মসূচি চালু আছে তাতে ৭৩% ভুয়া সুবিধাভোগী। তাই চলমান কর্মসূচিকে ঢেলে সাজানো এবং বৈষম্য কমানোতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিনাতারা যশোয়ার রিপোর্ট। দিনের আলো ফোটার পরপরই মোহাম্মদ নাইমের রাস্তার এক কোণে বসে অপেক্ষা। উদ্দেশ্য একদিনের জন্য নিজেকে বিক্রি করা। বাজারে জিনিসপত্রের দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। তবে শ্রম বিক্রি করতে আসা এ বাজারে নাইমের দাম কেবলই কমতির দিকে। তবুও সব দিন পান্না কাজ, থাকতে হয় কর্মহীন। একদিন পাই না, এরকম ভাবে কাম করতে হয়। মূর্খ হয়ে গেছি, আমি পড়ালেখা করতে পারি নাই, কারণ দুইটা বাইরেও বাধ্য হয় না, দুইটা বাইরেও কাম করতে হয়। ভোর হলে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজের অপেক্ষায় থাকেন নাইমের মতো শত শত মানুষ। এখানে যারা কাজের জন্য অপেক্ষা করছেন তারা একদিনে যা আয় করেন তা দিয়ে মোটামুটি দারিদ্র্যসীমা পার করে যান। কিন্তু শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, যারা কোনো মতে দারিদ্র্যসীমা পার করছেন তারা এতটাই দারিদ্র্য ঝুঁকিতে আছেন যে দুদিন কাজ না পেলেই দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কাজ পাচ্ছেন না ৪ থেকে ৫ দিন ধরে। একটা না মনে করেন ৭ দিনও হয় না, আমি ১০০ দেশে গেছি, পরে আবার ধার উদ্ধার করে আবার আইছি। ৭টার সময় আইসি, ৮-৯টা ঘন্টা বই থেকে কাম না হলে যাই। এই মাস বইরেই কাম নাই। ৩.৫ মাসে ১৫ দিন কাম, সপ্তাহে পর একদিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আছে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেখানেও শুভঙ্করের ফাঁকি। শ্বেতপত্র প্রতিবেদন বলছে ২০২২ সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর মধ্যে ৭৩%ই ভুয়া। আবার যা পাচ্ছেন সেটাও প্রয়োজনের তুলনায় নগণ্য। সামাজিক সুরক্ষা খাতে একজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যখন ভাতা পান মাত্র ৫০০ থেকে ৮০০ টাকা, তখন একই খাতে মোটা অঙ্কের টাকা চলে যায় সরকারি, আধা সরকারি, চাকরিজীবী ও বিভিন্ন ধরনের অবসর ভাতায়। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের সংখ্যা কমাতে বাড়াতে হবে কর্মসংস্থানের সুযোগ। আর দিচ্ছেন ভুয়া সুবিধাভোগী ঠেকাতে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ। কিছু কিছু কর্মসূচি এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি না, অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো সেটি আমার মনে হয় এখন একটা সময় এসছে যে এগুলোকে একটু রিভিউ করে সেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থাৎ এই যে সামাজিক সুরক্ষা খাতের যারা এটার সাথে সংশ্লিষ্ট, পার্টিকুলারলি ক্যাবিনেট ডিভিশন, জেনারেল ইকোনমিক ডিভিশন, সবাই মিলে বসে আমার মনে হয় সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। দারিদ্র্য পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র। শ্বেতপত্রের প্রতিবেদন জানাচ্ছে ১০% ধনীদের হাতেই দেশের ৮৫% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখছিলাম। আলোচনায় আমরা চলে যাচ্ছি জনাব তৌফিকের কাছে।
স্যার শুরুতেই জানতে চাচ্ছি যে ব্যাপারটা যে সমাজে ধনী গরিবের বৈষম্য আছে, এটা সবসময় ছিল, এখনো আছে। তো এই ব্যাপারটাই যেটা হচ্ছে যে যারা দারিদ্র্যসীমার নিচে আছে তারা যদি দুদিন কাজ না করতে পারে তখনই তাদের মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। তো এই ধনী গরিবের বৈষম্যটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, যেটা শ্বেতপত্র কমিটি যেটা রিপোর্টটা দিল, ওটার মেজর যেটা আমাদের একটা ফাইন্ডিংস, সেটা হলো যে আপনি আমাদের তো এখন দারিদ্র্যসীমা ধরুন আমরা 18%, 19% মতন বলি আর কি, বা বিবিএসের যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য আছে সেটা। এদের তার মানে একটা রেখা আছে যাদের আয় এদের নিচে আছে, এটা 18-20%। এখন দুদিন যদি কাজ না করতে পারে, ধরেন বাংলাদেশের মানুষ দুদিন কাজ করতে পারলো না, তাহলেই এই দারিদ্র্যের যে সংখ্যাটা আছে এটা দ্বিগুণ হয়ে যাবে। তার অর্থ হলো যে একটা বড় অংশের মানুষ এই ঠিক রেখার উপরে বসবাস করছেন, ফলে যে কোনো ধরনের ঝুঁকি তাদেরকে ওটার নিচে ফেলে দেয়। তো এই যেমন আমরা এইটার খুব বড় একটা কারণ দেখেছি হলো, দেখেন জাতীয়ভাবে যখন কোভিড এসছে, তখন দেখবেন যে কোভিডের সময় যতগুলো জরিপ এসছে সবাই বলেছে যে প্রায় 40-50% মানুষ বাংলাদেশের গরিব হয়ে গেছে। দ্বিতীয়, আবার যদি আপনি চিন্তা করেন যে একটা মানুষ এরকম হতেই পারে যে কোনো একটা অসুস্থতা হলো, একটা ঝড় ঝঞ্ঝা, অনেকটা বড় একটা অংশ বন্যায় আক্রান্ত হয়, তখন এরা দারিদ্র্যসীমার নিচে চলে যায়। ফলে একটা বিষয় হলো যে আমরা দারিদ্র্য কমেছে, কিন্তু একটা বড় অংশ এখনো বিপন্ন রয়ে গেছেন, যে একটু যদি তাদের কোনো ধরনের অসুবিধার মুখে পড়েন তারা এটাকে আর ধারণ করতে পারেন না, এটা নিচে পড়ে যান। তো একই সাথে আমরা যেটা দেখেছি সেটা হলো যে হ্যাঁ, মানুষের আয় বেড়েছে, জিনিসপত্রের দামও হয়তো বেড়েছে, কিন্তু প্রকৃতভাবে মানুষের আয় বেড়েছে, কিন্তু বৈষম্য একটা বড় আকারে বেড়েছে। এবং বৈষম্যের এই যে প্রকাশটা, এইটা আপনি বিভিন্নভাবেই তো আমরা সমাজে সাদা চোখে অনেকখানি দেখি, এটা কিছুটা আমাদের তথ্য উপাত্তের ভিতরেও তো এটা স্পষ্টভাবে আসে। আয় বৈষম্য অনেক দ্রুত বেড়েছে। আপনাকে তিনটা জিনিস বলি, ভোগের বৈষম্যটা অত বেশি না। হ্যাঁ, ভোগের বৈষম্যটা আমাদের যে পরিমাণ আছে, আয় বৈষম্যটা তার থেকে বেশ খানিকটা বেশি। আর এর থেকে বড় অঙ্কের বেশি আছে হলো যে আমার সম্পদের বৈষম্য। অর্থাৎ একটা বড় অংশের মানুষ অনেক আয় করছেন, একটা বড় অংশের মানুষ হয়তো কাছাকাছি একটা আয় করছেন যেটা দিয়ে মোটামুটি দিন চলে যায়, আর একটা অংশ সেটা যেতে পারছেন না। তো সম্পদ বৈষম্যের একটা বড় কারণ আপনি দেখবেন সেটা হলো যে আমার বিভিন্ন ধরনের যে সরকারি পরিষেবা আছে, এটার মধ্যেও আপনারা সাদা চোখের বৈষম্য দেখতে পাবেন। আমি আপনাকে খুব উদাহরণ দিয়ে বলতে পারি আর কি। ধরেন যারা আমরা বলি না, আমাদের গুলশান বনানী এই ধানমন্ডিতে আমরা যারা থাকি, আমরা তো উঁচু শ্রেণীর মানুষ না, আয়ের দিক থেকে আমরা বেশি আছি। তাদের ছেলে মেয়েরা যেই ধরনের স্কুলে পড়াশোনা করে, আর আপনি যেই একটা গ্রামের যেই আমাদের পাবলিক স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, সেইটার যে আপনার স্কুলের মান আছে, এইটা একই রকম না। ওনারা কিন্তু আপনি যদি দেখেন যে সরকারি হাসপাতালে, মানে আমাদের হয়তো যারা দর্শক যারা দেখছেন তাদের একটা বড় অংশই তারা সরকারি হাসপাতালে শেষ কবে গিয়েছেন বলতে পারবেন না। সুতরাং তারা যেই স্বাস্থ্যসেবাটা পাচ্ছেন, দরিদ্র মানুষ এটা পাচ্ছেন না। ফলে একটা বৈষম্য হলো আয়ের কথা বলি আমরা, আমাদের বিভিন্নভাবে আমরা বলি যে সম্পদের বৈষম্য বাড়ছে, কিন্তু আপনি যদি ভালো করে দেখেন যে আমার যে সরকারি পরিষেবাগুলো আছে, কারণ বাংলাদেশে তো জনগণই আসল, তারা কাজ করবে, কাজ করে তাদের দিন পরিবর্তন করবে, এটাই বাংলাদেশের যে স্বপ্ন। কিন্তু সেইটার জন্য যে আমরা বলি যে দক্ষতা নাই, তারা সুস্থভাবে অনেকদিন কাজ করতে পারেন না, পরিশ্রম করতে পারেন না, এই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টির মতো জায়গাগুলোতে কিন্তু বৈষম্য থেকে যার কারণে এটা একটা দুষ্টচক্রের মতো তৈরি হয়েছে, যে তারা এখন আর ওই যে দারিদ্র্য কথা বলি বা বৈষম্যের কথা বলি, এটা ভেঙে বেরোতে পারছেন না। জি অবশ্যই। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান নিয়ে তো আমরা অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার, তো কতটুকু কার্যকর হচ্ছে ব্যাপারটা? অনেক ধরনের পদক্ষেপ আছে। দেখেন, একটা হলো যে প্রথম যে যা পদক্ষেপ হবে, এটার বড় দারিদ্র্য থেকে বের হয়ে আসা বা বৈষম্য দূর করার জায়গাটা হলো কর্মসংস্থান। কর্মসংস্থান, ভালো কর্মসংস্থান, আমরা যেটাকে শোভন কর্মসংস্থান বলি অর্থনীতির ভাষায়, যেটা যথেষ্ট পরিমাণ আয় দেয়, এটা একটা নিরাপত্তা আছে, ওটা আপনাকে ঝুঁকির মধ্যে ফেলে না, এইরকম কর্মসংস্থান পাওয়াটা কিন্তু কঠিন। আপনারা দেখবেন যে একটা আমাদের প্রায় 1/3 মতন যারা স্নাতক
ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, তারা চাকরি হয় পাচ্ছেন না অথবা তাদের পেতে অনেক লম্বা সময় লাগছে। আর আবার অন্যদিকে দেখেন আপনি যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা রিক্রুট করছেন, চাকুরি দাতা আছেন সেই অর্থে, তারা বলছেন যে আমরা স্কিলড লোক পাচ্ছি না। তো এইটা একটা বড় জায়গা আছে যে আমাদের যেই দক্ষতা নিয়ে আমরা আসতেছি, এই জন্য আমি শিক্ষার এবং দক্ষতার উপর একটা কারিগরি শিক্ষার উপর একটা বড় জোর দিলাম যে এটার গুণগত মান। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে। এইটার বড় একটা দুর্বলতা হলো আপনাদের রিপোর্টেও এসছে যে একটা বড় অংশ আমাদের শ্বেতপত্রকে কোট করেই বলেছেন যে এটা যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। বাংলাদেশের সামাজিক নিরাপত্তার একটা বড় সমস্যা হলো যে যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না, আবার একটা বড় অংশ আছে যে এদের পাওয়া দরকার কিন্তু এরা পাচ্ছে না, কারণ ওইখানে বলা হয় যে আমাদের সম্পদ অতখানি নাই। হ্যাঁ, কিন্তু সিলেকশন যেভাবে আমরা করি সেইটাও যথেষ্ট পরিমাণ ঠিক হয় কিনা এটা আমরা জানি না। সার্বিকভাবে যেই সামাজিক নিরাপত্তায় যেই টাকাটা দেওয়া হয় এইটাও খুব অনেক বেশি তা না, এটা দিনের পর দিন বাড়ছে না। আমাদের মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, ধরেন আপনি দরিদ্র মানুষের যারা বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে মাসিক এখন 500 টাকা করে দেওয়া হয়। এইটা 5 বছর আগে 500 টাকা ছিল, এখনও 500 টাকা আছে প্রায়, মানে এখন 550-600 টাকা হয়েছে। এইটার দিয়ে তো আর তেমন কিছু হয় না। তো ওই এফোর্টগুলো যেগুলো আছে তার মধ্যে একটা আছে দুর্বলতা, আর একটা আছে যে এটার যেই নির্বাচনী পদ্ধতি সেটার মধ্যেও একটা দুর্বলতা থেকে যাচ্ছে, যেইটা আমার বৈষম্যের দিকে একটা বড় সমস্যা হয়েছে। আমি আমাদের সময় একদমই কম, আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সরকারের এই খাতে ব্যয় বাড়ছে কিন্তু প্রতি বছরই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সুষ্ঠু ব্যবস্থাটা কতটুকু আসলে নেওয়া যাচ্ছে। এই যে বললাম যে ব্যয়টা বাড়ছে, কিন্তু আপনার মানে এক হলো যে তারপরেও কিন্তু ব্যয়টা কম। আমার সরকারি যে ব্যয় আমার মতো মাথাপিছু আয়ের দেশের যে ধরনের হওয়ার কথা সেরকম হচ্ছে না, কিন্তু ব্যয়টা সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি ধরেন রাস্তা বানানোর জন্য ব্যয় করছেন, আপনি 100 টাকার জিনিস যদি 150 টাকায় বানান এটা তো যথেষ্ট না। আপনি যেই সামাজিক নিরাপত্তায় যদি ভুল মানুষকে দেন তাহলে তো আপনি ব্যয় করছেন, এটা খুব সাদাভাবে বলা যাবে না। অবশ্যই সেই দুর্বলতাটা যে আমি দুর্নীতি এবং আমার যে অর্থের অপচয় এইটা বন্ধ করাটা জরুরি। আমরাও সেই প্রত্যাশাই করছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সরাসরি কথা বলছিলাম এতক্ষণ সিপিডির জ্যেষ্ঠ তৌফিকুল ইসলামের সাথে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে চালের দাম বাড়লেও কমেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমরা এই যে রাজধানীর বাজারে যে চালের বাজারের দিয়ে আমরা যদি শুরু করি তাহলে আমরা বলতে পারি যে গতকালকে গভর্নর জানিয়েছেন আসলে মূল্যস্ফীতি কমাতে চান, দৃঢ় পদক্ষেপ নিতে চান, কিন্তু সেখান থেকে আজকে আমরা সকালে চালের বাজারে এসেই জেনেছি আসলে দাম বৃদ্ধির খবর পেয়েছি। আসলে কেজিতে 2-3 টাকা বেড়ে গেছে 2-3 দিনের মধ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি সবজি বাজারে, তবে সবজি বাজারে কিছুটা দাম কমতির খবর রয়েছে। কেজিতে 15 টাকা 20 টাকা পর্যন্ত কমেছে সপ্তাহ ব্যবধানে, এবং সেখানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেটিকেই আসলে তারা বলছেন। তো এখান থেকে আমরা যদি বলি যে মোটামুটিভাবে বিক্রেতারা যেটি বলছেন 50 থেকে 70 টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে অর্থাৎ সপ্তাহখানেক আগেও যেগুলোর দাম আসলে 70 টাকা 90 টাকা 100 টাকা বা 100 টাকার বেশিতে ছিল সেগুলো বেশ খানিকটা কমে গেছে। সবচেয়ে বড় খবর যেটি পেঁয়াজের বাজার অবশেষে দাম কমতির খবর মিলেছে এবং কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। দেশি পেঁয়াজ এই মুহূর্তে বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে 105 থেকে 110 টাকায়, এবং ভারতীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 80 টাকার নিচে, অর্থাৎ 78 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত কয়েকদিন আগে বা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে 90 টাকার উপরে। আলুর দামও বেশ খানিকটা কমেছে এবং কমছে। বিক্রেতারা যেটি বলছেন আসলে দাম এখন আর এই সব পণ্যের, বিশেষ করে কাঁচা পণ্যের, শাকসবজির দাম বৃদ্ধির আর কোনো সুযোগ নাই, কারণ এই পণ্যগুলো বাজারে আসছে এবং সরবরাহ বাড়ছে। তো সবভাবে যেটি বলা যায় মোটামুটিভাবে বাজারে সপ্তাহ ব্যবধানে স্বস্তি ফেরার একটি খবর রয়েছে, যদিও কিছুটা দাম বেড়েছে ব্রয়লার মুরগির, যেগুলো ছোট আকারের, কেজিতে 10 টাকা। তো আমার কাছে রাজধানীর বাজারে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর।
আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। জানুয়ারিতে মূল্যস্ফীতি না কমলে মুদ্রানীতি আরও সংকোচনমুখী করা হবে বলে জানালেন গভর্নর আহসান এইচ মনসুর। কারণ মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 আর আগামী অর্থ বছরে 5% নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীতে সেমিনারে অংশ নিয়ে এ কথা জানান গভর্নর। ব্যাংক খাতকে শক্তিশালী করতে খেলাপি ঋণ আদায়ে শক্ত অবস্থানের কথা জানান তিনি। দেশের মানুষের আয় বাড়ছে যে হারে, তার চেয়ে বহুগুণ বেশি বাড়ছে সেবা ও পণ্যমূল্য বৃদ্ধির চাপ। এমন খবর দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%, যা গেল 13.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে মূল্যস্ফীতির লাগাম ছাড়ার কারণ তুলে ধরেন গভর্নর। বলেন, ডলারের দাম বৃদ্ধি আর বন্যার কারণে পেঁয়াজ আলু সময় মতো বাজারে নিয়ে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। বর্তমানে 11.38% থাকা সার্বিক মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে 7 ও আগামী অর্থ বছর তা 5% নামিয়ে আনতে চান গভর্নর। If that data does not show a decline in inflation, we have to tighten the monetary policy further, because we need to do whatever needs to be done. The target is to reduce inflation to 7% by end of June and to less than 5% in the next fiscal year. সেমিনারে গভর্নর বলেন, নিয়ম অমান্য করাতেই খারাপ অবস্থায় চলে গেছে খেলাপি ঋণ, ঝুঁকিতে ফেলেছে আর্থিক খাতকে। So much resources have been drained out of the banking system in a very systematic manner and in a pathetically by state-sponsored manner. দুর্বল ব্যাংকের সম্পদ পর্যালোচনা শিগগিরই শুরু হবে বলেও জানান গভর্নর। Where 87%. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে লেনদেনও ঠেকেছে ত্বরান্বিতে। বিনিয়োগকারীরা দোষেন নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির হুঠার সিদ্ধান্তকে। ভালো কোম্পানির শেয়ারের দাম কমলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলে জানান পুঁজিবাজারে তারল্যের যোগানদাতার প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের 8 থেকে 12 তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই 5 কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স কমেছে 91 পয়েন্ট। শুধু সূচকের পতন না, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন নেমেছে 200 কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বনিম্ন। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা। মার্কেটে বেচে কেনাও নাই আর বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না, আমাদের তা আশা শেষ। শেয়ার মার্কেট এমনি খুব খারাপ অবস্থায় আছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়ে। 3 বছর যাবৎ ওভারঅল এভারেজে নিচের দিকে আছে, মানে উপরের দিকে যাওয়ার তেমন দেখতেছি না। বাজারে এখন বলার মতন আমাদের কিছুই নেই, আর এই বাজারটা দেখার মতন আমার মনে হয় কেউই নেই। ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়েছেন লোকসানে, তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা আইসিবি চেয়ারম্যানের। ভালো কোম্পানির শেয়ারগুলোর যে পতনের কথা বলতেছে পার্সেন্টেজে, সেগুলো অনেক কম। আপনাদের খারাপ কোম্পানির যেগুলো নিয়ে হয়তো অনেকে বসে আছে, যেগুলো হয়তো জুড়াইদের অনুযায়ী বেচা কেনা হয়েছে, সেগুলোতে 40-50% চলে গেছে, আর এগুলোতে 20%-25% হয়তো বড় জোর। বাজার প্রসঙ্গে আবু আহমেদ বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ার বাজার। সুদের হার বেড়ে যাওয়ার কারণে প্রচুর টাকা এই মার্কেট থেকে মানি মার্কেটে গেছে, ট্রেজারি বন্ডে গেছে। তো সেটাও যে সুদের হারটা যদি আবার কমা শুরু করে, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি কমবে আশা করতেছি ইনশাল্লাহ, তাহলে এদিকে আসবে আমরা, মানে ইনভেস্টমেন্টের যে মানে ফান্ড অ্যাভেলেবল সেটা আবার এদিকে আসবে। গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। উন্নয়ন কাজে ধীর গতিতে শিল্প কারখানায় কমছে উৎপাদন। এ কারণে কাঁচামাল আমদানি তুলনামূলক কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছেন না চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থবছরের 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। তবে গত অর্থবছরের তুলনায় 1,698 কোটি টাকা বেশি আদায় হয়েছে এ সময়। স্বাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা, তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নেই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সিমেন্ট উৎপাদনের করার জন্য এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজে ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজে ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, এতে ক্রেতার সংকটে পড়েছে মাদারীপুরের স্বর্ণ ব্যবসায়ীরা। সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে না পেরে সিটি গোল্ডের দিকে ঢুকছেন অনেক নারী। আবার কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন শ্রমিক কর্মচারীরা। স্থানীয় পর্যায়ে স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট আর ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের পুরান বাজার জেলার সবচেয়ে বড় স্বর্ণকার পট্টি। 6 মাস আগেও যেখানে ক্রেতাদের পদচারণায় মুখর থাকত দিনের বেশিরভাগ সময়, সেখানে এখন কেবলই শুনশান নীরবতা। এখানকার অধিকাংশ দোকানে ক্রেতা সংকটে ভাটা পড়েছে বিক্রি। বিক্রেতারা বলছেন 1 বছরেরও কম সময়ের ব্যবধানে এক একটি দোকানে 3 থেকে 5 লাখ টাকা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। কারণ স্বর্ণালঙ্কারের উচ্চ মূল্য। অনেকে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। সোনার দাম এত বেশি, যার কারণে কাস্টমার খুব কম। কারিগরদের ওইভাবে কাজ দিতে পারি না, তারা অলস সময় পার করছে। খুবই একটা সংকটময় সময় কাটাইতেছি। আমরা তো কিনতে পারি না, তাই জন্য ওদের স্বর্ণের বদলে আমরা সিটি গোল্ড নিতেছি। আগে 3-4 বড়ি কাজ করতাম, এখন মানে মাসে 1 বড়ি 2 বড়ি কষ্ট হয়ে যায়। এখন অনেকে কাজ সেরে অন্য কাজে চলে যাচ্ছে। এজন্য অবশ্য সিন্ডিকেটকে অনেকটাই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। দেখা গেছে আজকে 500 কমলো, তো ধাপে ধাপে 1 সপ্তাহে 3-4 বার বাইরে যায়। সরকার যদি এটার প্রতি দৃষ্টি না রাখে তাহলে দেখা যাবে যে স্বর্ণের বাজারটা সমস্যায় হয়ে যাবে আর কি। এই অবস্থায় স্থানীয় পর্যায়ে স্বর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনা দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। স্বর্ণের বাজারে ডাউন হলে সবাই কিনতে পারতো এবং বিপদ আপদে সবারই কাজে লাগতো। এই ব্যবসার সাথে জড়িত যারা, তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত বেঁচে রাখার স্বার্থে, এই শিল্পকে বাঁচানোর স্বার্থে। মাদারীপুর জেলার 5টি উপজেলায় 350 স্বর্ণের দোকান রয়েছে, যেখানে কর্মরত রয়েছেন 3000-এর বেশি শ্রমিক কর্মচারী। দিনরাত মিলিয়ে 16 থেকে 18 ঘন্টা স্বর্ণের গহনা নির্মাণে শ্রমিকরা ব্যস্ত থাকলেও এখন বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন। কাজ না থাকায় এই পেশার পরিবর্তন করে অনেকেই অন্যত্র চলে গেছেন। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ গরম কাপড় কিনতে ছুটছেন দিনাজপুরের বউবাজারে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু শীতের প্রকোপ। দিনাজপুরে আজকে 11.2 ডিগ্রি সেলসিয়াস। উচ্চবিত্তরা ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় দিয়ে শীত নিবারণ করলেও যার দুর্ভোগে পড়েন নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষরা। আমি এই মুহূর্তে
দিনাজপুর বউবাজার শহরের বউবাজারে রয়েছি। এই বউবাজারে আপনার মালদপট্টি এবং বাসনীয় পট্টির রাস্তার দুই ধারে প্রায় 4 শতাধিক দোকান রয়েছে এবং এখানকার বৈশিষ্ট্য হলো শুক্রবারের একদিন, সপ্তাহের একদিন এই বাজারটি বসে। এখানকার যারা বিক্রেতা তারা হচ্ছেন পুরুষ আর যারা ক্রেতা তারা নারী, এবং নারীরা এখানে আসছেন এই শীতের কাপড় কিনতে এবং তারা তাদের পছন্দের কাপড় তারা কিনছেন, তাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছেন এবং এই বাজারে যে কাপড়গুলো এখানে বিক্রি হয় তারা অত্যন্ত মানসম্মত পুরনো এবং নতুন কাপড় মিলেই কিন্তু এখানে বিক্রি হয়। এখানকার যারা ব্যবস্থাপনা রয়েছেন তারা যেটা বলছেন যে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এখানে আসেন এবং তারা তাদের সব রকম কাপড় এখানে পাওয়া যায়, তারা কাপড় এখানে কিনছেন। এখানে 50 থেকে শুরু করে 1000, 1500 টাকার পর্যন্ত আপনার এখানে কাপড় রয়েছে এবং আপনি দেখছেন যে এই বাজারের রাস্তার দুই ধারে যারা কাপড় নিয়ে বসেছেন তারা কি দোকানের কর্মচারী, যারা দোকান এখানে যারা দোকান দিয়েছেন এখানে কোনো বিদ্যুতের বিল দিতে হয় না, কর্মচারীর বেতন নেই এবং দোকানের কোনো ভাড়া নেই। তারা তাদের এই রাস্তার দুই ধারে আপনার পাটি বিছিয়ে দোকান তারা করেন এবং দোকানের যে কাস্টমার বা যারা ক্রেতা নারীরা তারা এখানে তাদের সাধ্যমতো যে আয় সে আয়ের দিয়ে তারা কাপড় কেনেন। এবং আরেক বিষয় হচ্ছে এখানে যে নারীরা সহজভাবে এখানে তাদের কেনাবেচা কাপড় কিনতে পারে। এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে পুলিশ এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা এই মার্কেটের দায়িত্ব রয়েছেন এবং তারা খুব নিশ্চিন্তে এবং নিরাপত্তার সঙ্গে তারা তাদের পছন্দের কাপড় এখান থেকে কিনতে পারে। তো আমার কাছ থেকে এই বউবাজার থেকে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের বউবাজার থেকে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরপরে তারা ইসকন কাণ্ড নিয়ে নামলো, আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে। শেষমেশ ইসকনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালোকে, ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে। এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল, তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি, কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না, কষ্টে তারা ভেঙে পড়বেন, এমনকি এর চাইতেও বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে। এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি। কত নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে। এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল, তোমরাও কিছু করো। আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে, তারা শান্তও থেকেছেন, মাঠও নিয়ন্ত্রণে রেখেছে। ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা, কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের। তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি, তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না, বহু খেলা তোমরা খেলেছো, এখন তোমরা শান্ত হও। আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি, ভালো থাকতে চাই। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেননি, এবার তারা করেছেন। তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন। তারা দেখেছে 5 তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, স্কুল কলেজ। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখান থেকে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 40,000 কোটি মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক এখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্পেসএক্স এবং টেসলার শেয়ারের রেকর্ড মূল্য বৃদ্ধির ফলে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে শুধু 2024 সালে মাস্কের সম্পদ বেড়েছে 21,800 কোটি মার্কিন ডলার। মাত্র একদিনে ইলন মাস্কের সম্পদ বেড়েছে 6,280 কোটি মার্কিন ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিত্যপণ্যের দামে দিশাহারা শ্রমজীবীরা, দুদিন কাজ না পেরে চলে যাচ্ছেন দারিদ্র্যসীমার নিচে। সামাজিক কর্মসূচির 73 ভাগ সুবিধাভোগী ভুয়া, ঢেলে সাজানোর পরামর্শ।
রাজধানী বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, মিনার ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজির অভিযোগ। কেজিতে 10 টাকা বাড়তি ব্রয়লার, কমেছে আলু, পেঁয়াজ, সবজির দাম। এবং সূচকে টানা পতনে বেহাল পুঁজিবাজার। নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির হুটহাট সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই বলছে আইসিবি। এ ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।